দোকানে একলা পেয়ে মামাকে বললাম, মামা, রেখার শিখার বিয়ের ব্যবস্থা করেন, যা খরচপাতি লাগে আমি দেব। শিখার জন্য পাত্র দেখ, রেখার বিয়ে আমি আগে থেকে ঠিক করে রেখেছি। তাই নাকি? কার সাথে মামা? তোর সাথে। তোর মামিরও তাই ইচ্ছা। মাথায় যেন বাস পড়ল আমার। এমন ধারণা এক মুহূর্তের জন্য আমার মনে ঠাঁই পায়নি। যাকে ছোট বোনের মতো দেখে এসেছি, একই অন্যে মানুষ হয়েছি, তাকে বিয়ে করব কেমন করে? কিন্তু মামা, ও তো আমার ছোট বোন। বোনকে কি বিয়ে করা যায়? আপন বোন তো নয়, মামাতো বোন। ইসলামে জায়েজ আছে। আমার মায়ের পেটে বোন না হলেও আমি সেই চোখেই দেখে এসেছি এতদিন মামা। আগে বোনের মতো দেখেছিস, এখন বইয়ের মতো দেখবি। মামার সাপ কথা। আমি বললাম, মামা, আজ 19 বছর ধরে আপনার কাছে আছি, কোনোদিন অবাধ্য হইনি। আপনি আদেশ করলে আমি বিয়ে করতে বাধ্য হব বটে, কিন্তু সুখী হতে পারবো না মনে হয়। আমার মনে সুখ না থাকলে আপনার মেয়েরও কোনো সুখ হবে না। মামার চোখে মুখে অন্ধকারের ছায়া দেখলাম। আশা ভঙ্গের বেদনায় কোনো কথা বললেন না তিনি। আমি লক্ষ্য করলাম, ওই ঘটনার পর থেকে বাড়ির কেউ আমার সাথে ভালো করে কথা বলছে না। এই বাড়িতে নিজেকে অবাঞ্ছিত মনে হলো আমার। এরকম অবস্থায় সোফিয়ার কথা বললেই অন্যরকম পরিস্থিতির উদ্ভব হতে পারে। অথচ আমি কথা দিয়ে এসেছি, পরের বার গিয়ে আমার সিদ্ধান্তের কথা জানাবো। কি বলবে এখন? আফজল ভাইকে সব খুলে বললাম আমি। সোফিয়ার কথা এর আগে তাকে বলা হয়নি, সেটাও গোপন করলাম না। এখন আমার কি করা উচিত আফজল ভাই? হ্যাঁ, চিন্তার কথাই বটে। তবে লন্ডনে মেয়ের প্রস্তাব লোভনীয় ছিল। তুই আরেকবার চেষ্টা করে দেখতে পারিস। মামাকে না পারলেও মামিকে বলতে পারিস কিনা দেখ। ওই একই কথা মামা। ওরা ভাববে ভাই বোনের সম্পর্কের কথা একটা অজুহাত মাত্র। আসলে লন্ডনে মেয়েকে বিয়ে করার জন্যই আমি তাদের প্রস্তাবে রাজি হইনি। সে কথাও ঠিক। মামাকে তোকে মানুষ করেছেন, তার সাথে বেইমানি করাও ঠিক হবে না। তাহলে মামাতো বোনকে বিয়ে করব? তাই কর, তাদেরও তো কোনো ছেলে পেলে নাই। আমি তো ছেলের মতোই মানুষ হয়েছি তাদের কাছে। আমাকে তারা ছেলে ভাবতে পারেননি? নিজেদের স্বার্থের জন্য এতদিন মানুষ করেছেন, সেটাই তো মনে হচ্ছে এখন। আমরা কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম না, সারা রাত ঘুমাতে পারিনি। মামার স্বার্থপরতার কথা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। কিছুতেই মেনে নিতে পারছি না। এখন ওই বাড়িটাই আমার কাছে অসহ্য লাগছে। সোফিয়ার মুখটা চোখের সামনে ভেসে উঠল। তার প্রস্তাব সত্যি লোভনীয়। তাতে রাজি হতে পারলে লিনার অক্টোপাস থেকে নিজেকে মুক্ত করতে পারতাম। মামার স্বার্থপরতার হাত থেকে রেহাই পেতাম আমি। তাহলে কি তার সঙ্গেই যাব? লন্ডনে গেলে হয়তো ভাগ্যের পরিবর্তন হতে পারে, কিন্তু পরিবর্তনের যে সুখ আসবে তাতেই বা গ্যারান্টি কি? সোফিয়ার বাবা ও তার মায়ের সঙ্গে গিয়েছিল, তারা কি সুখী ছিলেন? বেঁচে থাকলে মেয়ের এই পরিণতি দেখে নিশ্চয়ই কষ্ট পেতেন। তাছাড়া ওখানে গেলে তো সোফিয়ার দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে হবে। ব্যক্তি স্বাধীনতা বলে কিছু থাকবে না। সোফিয়ার মদ খাওয়ার অভ্যাস আছে। মদ খাওয়াকে আমি জীবনে সবচেয়ে বেশি ঘৃণা করি। সে যদি ওখানে গিয়ে আবার তা শুরু করে। বন্ধুদের কাছে শুনেছি বিয়ের প্রথম দিকে আমোদেই কাটে, কিন্তু আস্তে আস্তে দুজনের সম্পর্ক শীতল হয়ে আসে। একঘেয়েমি মনে হয়, অনেকটা যান্ত্রিক হয়ে পড়ে। সোফিয়া বাঙালি হলেও তার জন্ম লন্ডনে, সে বিদেশি। ওসব দেশের ছেলে মেয়েদের বিয়ে বেশি দিন নাকি টিকে না। আজ যাকে পার্টনার করে নিয়ে যাচ্ছি, কিন্তু একদিন সে ছুঁড়ে ফেলে দেবে না, তারই বা নিশ্চয় থেকে। নানান চিন্তায়
রাত যে কোন দিক দিয়ে কাবার হয়ে গেল টের পেলাম না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর 5:30। এখন আর ঘুমানো ঠিক হবে না। বাইরে গিয়ে প্রাকৃতিক কাজ শেষ করলাম। পায়চারি করতে করতে আবার আগের চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগলো। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, এই দেশ ছেড়ে কোথাও যাব না। আমার সিদ্ধান্তের কথা সোফিয়াকে জানাবো কথা দিয়ে এসেছি। আমি কথার বরখেলাপ করি না। আমি তখন নিশ্চিত ছিলাম মামা মত দিবেন এবং আমিও সোফিয়ার সঙ্গে যাব। কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ উল্টো হয়ে গেল। আমি জানি সোফিয়াও অনেক আশা করে আছে। আমি যাব না শুনলে মনে ভীষণ কষ্ট পাবে। হয়তো আগের অবস্থায় ফিরে যেতে পারে সে। শার্ট প্যান্ট পরে সোফিয়াদের বাড়ি কেটে গেলাম। কলিং বেল বাজাতে সিদ্ধি গেট খুলে দিল। ড্রয়িং রুমে ঢুকতেই দোতলায় সোফিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। উপরে আসেন বলে সে হাত ইশারায় আমাকে ডাকল। দুরু দুরু বুকে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। মনে মনে যা দোয়া মনে এলো তাই পড়ে আমার বুকে ফু দিলাম। ঘরের ভেতরে ঢুকে দেখলাম সোফিয়া পা তুলে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। আমি ড্রেসিং টেবিলের সামনে রাখা টুলের উপর বসতে যাচ্ছিলাম। সে বলল, বিছানার উপর বসো। সকালে যদিও ঠান্ডা ভাব ছিল, তবুও আমি শুধু জামা গায়ে দিয়ে এসেছিলাম, সোফিয়ার দেওয়া জামাটাই। বিছানায় বসতে গিয়ে রীতিমতো ঘেমে উঠলাম আমি। চোখ মুখ শুকিয়ে গেল। নজর এড়ালো না সোফিয়ার। বলল, তোমার খুব খারাপ লাগছে? হ্যাঁ, বললাম আমি। মামা মত দিলেন না, তাই না? আমি নিচের দিকে তাকিয়ে মাথা নেড়ে সায় দিলাম। তোমার মামা তোমাকে মানুষ করেছেন, তার সিদ্ধান্তের বাইরে যাওয়া তোমার উচিত হবে না। আমিও তোমাকে এভাবে যেতে বলবো না। এখন তুমিই বলো আমি কি করব। আমি তো বলেই দিয়েছি তোমার কি করা উচিত, বলল সোফিয়া। আমি তোমাকে নিয়ে ভাবছি। সুইসাইড করব না, তুমি তো আমাকে বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছ। তোমার অনেস্টি আমাকে আরো বেশি ইন্সপায়ার্ড করেছে। তোমার এমন ক্রাইসিস অবস্থায় আমার কাছে না এলেও পারতে তুমি। আমার জীবনে এমন মানুষেরই দরকার ছিল। ব্যাড লাক, হয়তো কষ্ট পাবো, তবু চেষ্টা করব ভালোভাবে বেঁচে থাকতে। তুমিও ভালো থেকো। তোমাকে আমার সবচেয়ে বড় বন্ধু মনে হয়। তোমাকে আমি কোনোদিন ভুলব না। মামা একদিন কাছে এসে বললেন, রেখার জন্য একটা পাত্র পাওয়া গেছে, 1 লাখ টাকা ডিমান্ড চায়। ছেলে কি করে মামা? জিজ্ঞাসা করলাম আমি। কৃষিকাজ। ওরা মাত্র 2 ভাই। সে বড়, বাপের 12 বিঘা জমি আছে। লেখাপড়া ম্যাট্রিক ফেল। ছেলে সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়েছেন? জিজ্ঞাসা করলাম আমি। বলে তো সবাই ছেলে ভালো, তবু তুই একটু খোঁজখবর নিয়ে দেখতে পারিস। সবাই যদি ভালো বলে আমি আর খারাপ খুঁজতে পাবো কি? তবে ম্যাট্রিক ফেল ছেলের জন্য ডিমান্ডটা একটু বেশি হয়ে গেল না মামা? ওরা চাচ্ছে আমি তোর মতামত না নিয়ে তোর কথা দিতে পারি না। ঠিক আছে, কথা বলেন। রেখার বিয়ে হয়ে গেল। 70,000 টাকা ডিমান্ড, 1.5 ভরি গয়না, ছেলে মেয়ের কাপড়, প্রসাধন ইত্যাদি দিতে হলো। দেখতে খারাপ না ছেলেটা, কর্মঠ। ছোট ভাই এইচএসসি পরীক্ষা দিবে। বাপ আর ছেলে মিলে সংসার ভালোভাবেই চালাচ্ছে। এবার ওরাও দালান ঘর তুলেছে। রেখা সুখেই থাকবে, কিছুটা নিশ্চিন্ত বোধ করলাম আমি। কথাটা বলেছিলাম সরকার সাহেবের কাছে। সেখানে তার স্ত্রী এবং মেয়ে লীনাও ছিল। খুব ভালো কাজ করেছ, এবার তুমি একটা বিয়ে করে ফেলো, বললেন সরকার সাহেব। আমার চোখটা আপনা আপনি লীনার উপর পড়ল। ছোট বোনটার বিয়ে না হওয়া পর্যন্ত নিজের বিয়ের কথা ভাবতে পারছি না। ওটারও বিয়ে দিয়ে দাও। টাকা পয়সার অভাব থাকলে আমাকে বলো। মামাকে বলেছি
পাত্র দেখছেন উনি। লিনার মুখের দিকে তাকিয়ে দেখে নিয়ে সরকার সাহেবকে বললাম, আপনার 2 মেয়ে বিয়ে করে বেশ সুখী আছে শুনেছি, তো ছোটটাকে পার করছেন না কেন? হেসে উঠলেন সরকার সাহেব। তার স্ত্রীও সে হাসিতে যোগ দিলেন। লিনার মুখ গম্ভীর। এই তো আর মাসখানেক পরে ইন্টার পরীক্ষা, পরীক্ষাটা ভালো ভালো হয়ে যাক, তারপর চিন্তা করা যাবে। বাজারের কাছে ভ্যান থামল। আমরা হেঁটে বাস স্ট্যান্ডের দিকে গেলাম। কাছে যেতেই দেখলাম একটা পুলিশের গাড়ি। কিছু বুঝতে পারার আগেই 3 জন পুলিশ আমাদেরকে ঘিরে ধরল। তাদের সাথে সরকার সাহেবকেও দেখলাম। থানায় নিয়ে গিয়ে লকআপে ভরে ফেলা হলো আমাকে। লিনাকে যখন আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যায়, তখন সে চিৎকার করে কেঁদে উঠল। সরকার সাহেব কোনো কথা বললেন না। চোখ মুখ তার কঠিন পাথরের মতো মনে হলো। রাতে ওসি সাহেব ডেকে পাঠালেন। বললেন, তুমি কোথাকার মাস্তান হে? একজন হিন্দু মেয়েকে অপহরণ করে নিয়ে যাচ্ছিলে। আমি মাস্তান নই স্যার, জবাব দিলাম আমি। তাহলে একজন বড়লোকের নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যাচ্ছিলে কেন? আমি অপহরণ করিনি স্যার। অপহরণ করনি তো তোমাদেরকে বাস স্ট্যান্ডে পাওয়া গেল কেন? ওই মেয়েই সকালে আমার বাড়িতে গিয়েছিল। কেন? আমাকে ভালোবাসে, কিন্তু ওকে জোর করে বিয়ে দিতে চাচ্ছিল দেখে পালিয়ে গিয়েছিল সে। তারপর আমি মামার বাড়িতে থাকি। মেয়ে আগেও তার বাবার সাথে ওই বাড়িতে গিয়েছিল, তাই সে বাড়ি চেনে। গিয়ে বলল তাকে বিয়ে করতে হবে, সে মুসলমান হবে। বলো কি? তারপর মামা রাজি হলেন না, আমাকেও দোষারোপ করলেন, বাড়ি থেকে বের করে দিলেন। কিছুক্ষণ থামলেন ওসি সাহেব, তারপর বললেন, তুমিও কি মেয়েটাকে ভালোবাসো? পছন্দ করি, কিন্তু হিন্দু মেয়ে বিয়ে করা সম্ভব নয় বলে এড়িয়ে চলি। কিছুক্ষণ ভাবলেন ওসি সাহেব, তারপর বললেন, তুমি বলছো মেয়েটাকে বিয়ে দিতে চাচ্ছিল সত্যি? হ্যাঁ, আগামী 12 তারিখে বিয়ে। বিয়ের কার্ডও ছাপা হয়েছে। শিওর? জি স্যার, আমি কার্ড দেখেছি। আইসি, কিন্তু বুঝতে পারছি না মেয়েটা তাহলে এমন স্টেটমেন্ট দিল কেন? ওসি সাহেবের কথাবার্তায় আমি কিছুটা সাহস পেলাম। জিজ্ঞেস করলাম, মেয়েটা কি স্টেটমেন্ট দিয়েছে স্যার? সেটা তোমাকে জানানো যাবে না, কিন্তু মেয়েটা আমার বিরুদ্ধে কিছু লিখতে পারে এটা আমি ভাবতেই পারি না স্যার। পারে কি পারে না সেটা বড় কথা নয়, সে যে লিখেছে এটাই সত্য কথা। তাছাড়াও সরকার সাহেবের পক্ষে সবচেয়ে বড় ডকুমেন্ট মেয়েটার এসএসসি সার্টিফিকেট। তাতে তার বয়স 17 বছর 7 মাস। 18 বছর না হলে তাকে সাবালিকা বলা যায় না, আর 18 বছর না হলে মেয়েটা যদি স্বেচ্ছায়ও যায় তাহলে তা অপহরণের পর্যায়ে পড়ে। কিন্তু মেয়েটার আসল বয়স তো স্যার 19 বছর। কিছুদিন আগে তার জন্মদিন পালন করেছে। আসল বয়স যাই হোক, এসএসসি সার্টিফিকেটের বয়সকেই প্রমাণ হিসেবে ধরা হয়ে থাকে। কিন্তু নাবালিকা মেয়েকে বিয়ে দিতে পারে স্যার? আইনত না। তাহলে আগামী 12 তারিখে কেমন করে বিয়ে দিতে যাচ্ছিল তাকে? বিষয়টা কোর্টেই ফয়সালা হবে। সেন্ট্রি ডাকলো ওসি সাহেব একজন সেন্ট্রিকে। একজন পুলিশ স্যালুট দিয়ে বলল, জি স্যার, ওকে নিয়ে যাও। আবার আমাকে লকআপে ভরা হলো। লিনা শেষ পর্যন্ত আমার বিরুদ্ধে স্টেটমেন্ট দিল। আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। হয়তো তাকে দিয়ে জোর করে সই করে নিয়েছে। মামার বাড়ির আশ্রয় গেল, ব্যবসা করার সুযোগ নষ্ট হয়ে গেল। আমি এখন জেলের কয়েদি। অপহরণের কেসে শাস্তি কত বছর জানি না। আমার মন বলছিল যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে, ঘটলেও তাই। এখন মনে হচ্ছে এর চেয়ে সোফিয়ার কাছে যাওয়াই ভালো ছিল, তাহলে জেলের ভাত খেতে হতো না। জ্ঞান তো জীবনে কোনো অন্যায় করিনি,
তবু কেন এত বড় শাস্তি ভোগ করতে হচ্ছে? মেঝেতে বসে দেয়ালে হেলান দিয়ে ভাবছিলাম কথাগুলো। ভাবতে ভাবতে স্নায়ু অবশ হয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম আমি। এমন সময় সেন্ট্রির লাঠির গুঁতো গায়ে লাগলো। লাফ দিয়ে উঠলাম আমি। ওঠেন, স্যার ডাকছে। আবার ওসি সাহেবের কাছে গিয়ে দাঁড়ালাম। তোমার জন্য সুখবর আছে, সরকার সাহেব কেস উজ্জ্ব করে নিয়েছেন। কেন? সেটা তোমার না জানলেও চলবে। উইশ ইউর গুড লাক। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11:15 বাজে। ওসি সাহেবকে সালাম দিয়ে রাস্তায় নেমে এলাম। নিজেকে একজন সৌভাগ্যবান ব্যক্তি মনে হলো। সরকার সাহেবের সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল না। নির্ঘাত কয়েক বছর জেল থেকে রেহাই পেলাম। আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করলাম। মামার কাছে আর ফিরে যাওয়া সম্ভব নয়। তিনি আমার মুখ দেখতে চান না, আমারও ইচ্ছে নেই দেখার। আমার কোনো কথা না শুনে মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়েছেন তিনি। এটা আমি সারা জীবনেও মন থেকে মুছে ফেলতে পারবো না। শেষ পর্যন্ত ঠিক করলাম সিলেটে যাব। আফজল ভাইয়ের কাছে সব খুলে বলবো। আলাউদ্দিন সাহেব আমাকে পছন্দ করেন, হয়তো তিনি একটা ব্যবস্থা করেও দিতে পারেন। আগামীকাল সকাল ছাড়া কোনো বাস নাই। রাতটা কোথাও কাটিয়ে দিতে হবে। একটা হোটেলে উঠলাম। লকআপে ঢোকানোর আগে আমার কাছে যা ছিল তা পুলিশ লিখিতভাবে নিয়েছিল। ওসি সাহেব সব ফেরত দিয়েছেন, 1,22,000 টাকা। টাকাগুলো যে ফেরত পাবো চিন্তা করতে পারিনি। ঘুম থেকে যখন উঠলাম তখন অনেক বেলা হয়ে গেছে। ভাগ্যক্রমে বাস পেলাম। ঢাকায় পৌঁছে সেখান থেকে আবার সিলেটে গেলাম। সব শুনে আফজল ভাই অবাক হয়ে গেলেন। বললেন, এরকম একটা দুর্ঘটনা যে ঘটতে পারে আমি নিজেও আশঙ্কা করেছিলাম। যা হবার তাই হয়ে গেছে। আল্লাহ তোকে রহমত করেছেন, তুই চিন্তা করিস না। স্যার আসুক, দেখা যাক কি করা যায়। দুদিন পর আলাউদ্দিন সাহেব এলেন। শুনলেন সব। শুনে তো ফায়ার। মালাউনের বাচ্চারা এত বড় সাহস, তোমাকে হাজতে তোলে। তুমি মেয়েটাকে আগে আনলে না কেন আমার কাছে? যা করার আমি করতাম। মুখটা নিচু করে থাকলাম আমি। আফজল ভাই বললেন, স্যার, ও তো হিন্দু মেয়ের সাথে প্রেম করতে চায়নি। সে বহু চেষ্টা করেছে অ্যাভয়েড করতে। অ্যাভয়েড করার দরকার কি? মেয়েকে যখন তারও পছন্দ ছিল তখন কোনো মতে আমার কাছে এনে ফেলে দিলেই হতো। তারপর যা করার আমিই করতাম। আমি এখন কি করব স্যার? আমি আত্মসমর্পণ করে কাতর স্বরে বললাম। কি আর করবা? আঙ্গুল চোষো। আমার ঘাড়ে যখন এসে পড়েছ তখন আর তোমার কি করার আছে? আফজল, ও এখন থেকে এই অফিসেই থাকবে। আমি যে অনেক আগে থেকে এখানে থাকি তা উনি জানতেন না। আফজল ভাইও কাউকে বলতে নিষেধ করেছিলেন। উনি আফজল ভাইকে আরো বললেন, ওর থাকা খাবার যা খরচ লাগে তুমি ব্যবস্থা করবা। দেখা যাক ওর জন্য কি করতে পারি। এগারো দিন পর আলাউদ্দিন সাহেব এসে বললেন, আশিক, তুমি সিঙ্গাপুর যাবে? মনটা নেচে উঠল। টাকার কথা ভেবে চুপ মেরে গেলাম আমি। কি কথা বলছো না যে? না মানে টাকা। আমি কি টাকার কথা জিজ্ঞেস করেছি? একটা ফ্রি ভিসা পাওয়া গেছে, 2.5 লাখ টাকা লাগবে। তুমি গিয়ে চাকরি করে আমার অ্যাকাউন্টে প্রতি মাসে তা শোধ করে দিলেই হবে। রাজি? আমি সঙ্গে সঙ্গে আলাউদ্দিন সাহেবের পায়ে সালাম করলাম। আফজল ভাইয়ের কাছে যেতেই আমাকে বুকে জড়িয়ে ধরলেন তিনি। পাসপোর্ট থেকে শুরু করে সব ব্যবস্থাই আফজল ভাই করে দিলেন। আমার এরকম একটা সুযোগ আসায় তিনিও মহা খুশি। আমার হাতে 1 লাখ টাকারও বেশি আছে। সিঙ্গাপুর যাওয়ার সমস্ত খরচই আলাউদ্দিন সাহেব দিয়েছেন। আমার টাকা আফজল ভাইয়ের কাছে আছে। বললাম, টাকাগুলো স্যারকে দিলে হয় না? দরকার নাই, তার কাজ তাকেই করতে দিই, বললেন আফজল ভাই। তার চেয়ে তুই এক কাজ কর, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে তুই
সেই টাকাগুলো রেখে যেতে পারিস। আমি ভাবলাম, মামা আমাকে মানুষ করেছেন, কথা দিয়েছিলাম তার ছোট মেয়ের খরচ আমি দিব। উনি আমার সাথে যতই খারাপ আচরণ করুন না কেন, আজ যে এত দূর পর্যন্ত আসতে পেরেছি সেটা তাঁরই অবদান। তার ঋণ আমি শোধ করতে চাই, আমার ওয়াদা রক্ষা করতে চাই। তাছাড়া শিখা তো আমারই বোন, ওর কষ্ট হোক এমন কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। তাই স্থির করলাম টাকা মামাকেই পাঠিয়ে দেব। তা আফজল ভাইকে বললাম কথাটা। উনি বললেন, তুই সত্যি খুব ভালো ছেলে রে, এই জন্যেই আল্লাহ তোকে এত বড় বিপদ থেকে রক্ষা করেছেন। আফজল ভাইয়ের কথা শুনে আমার চোখ পেটে পানি বেরিয়ে এলো। আবেগে তার পায়ে সালাম করলাম। উনি আমার মাথায় হাত রেখে বললেন, আমি দোয়া করি ভবিষ্যতে ও যেন আল্লাহ তোকে সকল বালা মুসিবত থেকে রক্ষা করে। মানি অর্ডার করে 1,10,000 টাকা মামার নামে পাঠিয়ে দিতে চাইলাম। আফজল ভাই বললেন, ও টাকা তোর মামার কাছে পৌঁছাবে কিনা সন্দেহ আছে রে, তার চেয়ে বরং তুই নিজেই গিয়ে টাকাগুলো দিয়ে আয়। আমি বললাম, মামা তো আমার মুখ দেখতে চান না, আমার পক্ষেও সেখানে যাওয়া সম্ভব নয়। কিন্তু আফজল ভাই, মানি অর্ডারের টাকা পৌঁছবে না কেন বুঝতে পারলাম না ঠিক। গ্রামের পোস্ট অফিসে এত টাকা থাকে না রে, তাছাড়া মানুষ এখন মানি অর্ডারে টাকা পাঠায় না। তোর মামার কোনো অ্যাকাউন্ট আছে না, ব্যাংক অ্যাকাউন্ট? আমার জানা মতে নাই। তাহলে মুশকিল হবে। আচ্ছা, তোর যে বোনের বিয়ে হয়েছে তার হাজবেন্ডকে খবর দিতে পারিস না টাকাগুলো নিয়ে যেতে? তার কোনো কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নাই। তাছাড়া সব মানুষকেই বিশ্বাস করা ঠিক না আফজল ভাই। ঠিক, কথাটা ঠিকই বলেছি। তাহলে এক কাজ কর, তুই একটা ব্যাংক ড্রাফট তোর মামার নামে রেজিস্টার্ড উইথ এডি করে পাঠিয়ে দে, আর একটা চিঠি লিখে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তার মাধ্যমে ভাঙিয়ে নিতে বল। আমি বললাম, আমি ভয় পাচ্ছি আফজল ভাই, মামা আমার দেওয়া টাকা নাও নিতে পারে। বলিস কি? মামা ওই রকমই, আমি তার প্রতিটি ও রক শিরা চিনি তো। তাহলে তো মুশকিলই হবে। দুজনে চিন্তায় পড়ে গেলাম। শেষে লজ্জার মাথা খেয়ে বললাম, আফজল ভাই, আপনি তো জীবনে আমার অনেক উপকার করেছেন, শেষবারের মতো একটা উপকার করবেন? বল, তোর মতো ছেলের জন্য আমি অনেক কিছুই করতে পারি। একমাত্র আপনিই পারবেন মামাকে বোঝাতে। তার সাথে আমার আর দেখা না হবে কিনা জানি না, কিন্তু উনি অবশিষ্ট জীবন আমাকে ভুল বুঝে থাকবেন। আপনি সবকিছুই আমার সম্পর্কে জানেন, আপনার কাছ থেকে শুনলে হয়তো মাপও করে দিতে পারেন তিনি। আর সেই সুযোগে টাকাগুলো তার হাতে দিয়ে দিবেন। টাকার যদি আরো প্রয়োজন হয় আমি সিঙ্গাপুরে থেকেও পাঠিয়ে দিতে পারবো। কিছুক্ষণ চুপ করে থাকলেন আফজল ভাই, তারপর বললেন, যেতে আসতে 2 দিন লাগে তাই না? আমি বললাম, প্রায় সেরকমই। যা, কথা দিলাম, তুই ঠিকানা দে, আর কিভাবে যাব বিস্তারিত লিখে দে। তাই করলাম আমি।